ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছু চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে এক সংকটময় পরিস্থিতি পার করছেন। চিকিৎসকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী তার অবস্থা স্থিতিশীল হলেও এখনও বিপদমুক্ত নন খালেদা জিয়া। তার জীবনের এই পড়ন্ত বেলায় পুত্র তারেক রহমানকে দেশে এসে মায়ের পাশে দাঁড়ানোর আহ্বান যখন জোরালো হচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মাধ্যমে, তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক আবেগঘন ফেসবুক পোস্ট দিয়ে তার অবস্থান ব্যাখ্যা করেছেন, যেখানে তিনি নিজেকে নিরুপায় আখ্যা দিয়ে বলেছেন, মায়ের কাছে ফেরার তার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও সেই সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তার একক নিয়ন্ত্রণাধীন নয়। ফেসবুক পেজে তার এই বক্তব্যের পর সরকারের পক্ষ থেকে দেশে ফিরতে সব ধরনের সহযোগিতার কথা বলা হলেও দেশে এখনও তার নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলে মনে করছেন বিএনপি নেতারা। তবে এই ঝুঁকি দেশ নাকি বিদেশ, কোন জায়গা থেকে রয়েছে তা খোলাসা না করা হলেও ব্রিটিশ সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে এসেছে পুরনো বিতর্কিত -2 ফর্মুলার কথা। রাজনৈতিক মহলে অনেকেই মনে করছেন শেখ হাসিনা ও তার পরিবার ইতিমধ্যে ক্ষমতা হারিয়েছে, খালেদা জিয়া অসুস্থতার কারণে বলা যায় এখন নিষ্ক্রিয়। ফলে আলোচনায় এখন তারেক রহমানের অবস্থানই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কি ঘটছে পর্দার অন্তরালে? নির্বাচনের আগে তিনি দেশে আসার সুযোগ পাবেন তো? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, আছেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান এবং আছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। শেখ রবিউল আলম, বিএনপি এবং তারেক রহমান এই দুটো শব্দ নিশ্চয়ই এখন আলাদা করে আর বলার কোনো সুযোগ নেই, এবং তারেক রহমানের জন্য পুরো বাংলাদেশ অপেক্ষা করছিল। বিশেষ করে এই পরিবর্তিত পরিস্থিতির পর আসলে সবাই, অন্তত বিএনপির নেতা কর্মীরা অপেক্ষা করছিলেন তারেক রহমান আসবেন এবং তারা আবার নতুন করে উজ্জীবিত হবে। কিন্তু তারেক রহমানের আজকে যেই ফেসবুক স্ট্যাটাস নিয়ে আমরা আলোচনা করছি, সেই ফেসবুক স্ট্যাটাসে তার বক্তব্য খুব একটা স্পষ্ট ইঙ্গিত দেয় যে তিনি তার দেশে আসার বিষয়টি তার একক সিদ্ধান্ত নয়। কেন একক সিদ্ধান্ত নয়? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ যুক্ত দুই সমালোচক এবং এই মুহূর্তে যারা ডিভিসি টেলিভিশনের সাথে যুক্ত আছেন। তিনি বলেছেন যে একক সিদ্ধান্ত না, এবং সিদ্ধান্তটি যেটাকে বলা হয় অবারিত না এবং একক নিয়ন্ত্রণে নেই। তার মানে একটু বহুমাত্রিক সমস্যা আছে সেখানে। ধরেন জাতীয় স্বার্থ আছে, দলের স্বার্থ আছে, রাষ্ট্রের অস্তিত্ব, মানে ধরেন নিরাপত্তাজনিত সমস্যাগুলি আছে, ব্যক্তি আছে, রাষ্ট্রেরও আছে। এই রকমের বেশ কিছু সমস্যা রয়েছে, কারণ একটা বিরাজনীতিকরণ তো অতীতে ছিল। একটা গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে আঞ্চলিক, আন্তর্জাতিক এবং ডোমেস্টিক যে শক্তিগুলি আছে তাদের কিছু ডিজায়ারও আছে। একটা হচ্ছে গণ আকাঙ্ক্ষা আছে, জনগণ সেটা প্রতিষ্ঠিত করতে চায় রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে, রাজনৈতিক দলের মাধ্যমে, অবাধ গ্রহণযোগ্য ভোটের মাধ্যমে, অথবা অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সংস্কার, কিছু বিচারের মাধ্যমে। এর বাইরেও কিন্তু বিভিন্ন ডিজায়ার থেকে থাকে, বিশেষ করে ভূ রাজনৈতিক, তারপর হচ্ছে আধিপত্যবাদ বা কর্তৃত্ববাদী যে সমস্ত আঞ্চলিক, আন্তর্জাতিক রয়েছে, শক্তি রয়েছে, তাদের কিছু দূরভিসন্ধিতা থাকে। আমার কাছে যেটা মনে হয়েছে, তারেক রহমান সাহেব বলছেন না যে তিনি আসছেন না, মানে অর্থাৎ মা অসুস্থ ছুটে আসবেন যে গতিতে, যেভাবে আমাদের সমাজ, আমাদের মানুষেরা আশা করে, আমাদের সংস্কৃতিতে যেটা আছে সেটা সম্ভব হচ্ছে না। তিনি আসছেন, তার প্রস্তুতি চলছে, আনুষ্ঠানিকতা চলছে। যে সমস্যাগুলি তিনি ইঙ্গিত করতে চেয়েছেন তিনি ভালো বলতে পারবেন, এবং তিনি বলছেন যে এই মুহূর্তে বিস্তৃত তিনি বলবেন। শেখ রবিউল আলম, আপনি বলছিলেন যে একদিনে ছুটে আসা হয়তো সম্ভব হচ্ছে না এই মুহূর্তে। সরকারের তরফ থেকে তো বলা হয়েছে ট্রাভেল পাস দেওয়া সম্ভব, তিনি একদিনের মধ্যেই চলে আসতে পারেন। সেটা সরকারের রোল, আসলে তাকে কোনোভাবে তো বাধা দিচ্ছে না। তিনি তো বলেননি তো সরকার তাকে বাধা দিচ্ছে। আমি বলছি সেটা সরকারের একটা রোল, কিন্তু এর সাথে আরও অনেকগুলি বিষয় জড়িত থাকে। যেমন ধরেন দেশের স্বার্থ, আমি কেন বলছি, একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক বৃহত্তর দলের নেতৃত্ব, তিনি কিন্তু দেশ এবং জাতির কল্যাণে একটা সম্পদ, এবং তিনি দেশ এবং জাতির কল্যাণে কাজ করেন। এইসব নেতৃত্ব শূন্য যখন হয়েছে তখন দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে বৃহত্তর পরিসরে আপনি যদি চিন্তা করেন। তো সেই জায়গায় তিনি যেহেতু একটা প্রতিষ্ঠিত, জনপ্রিয় এবং আগামী দিনে নির্বাচিত হওয়ার সম্ভাবনার কথা বলছি রয়েছে, 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, এবং ধরেন এখন আন্তর্জাতিক পর্যায়ে একটা বাংলাদেশের সম্ভাবনাময় নেতৃত্ব অথবা নিকটবর্তী যে প্রতিষ্ঠিত নেতৃত্ব বাংলাদেশে দরকার গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের উত্তরণ এবং গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, সেখানে তারেক রহমান একটা প্রতিষ্ঠিত নেতৃত্ব। তো সেইগুলি বিবেচনা করতে হচ্ছে অনেকভাবে। অর্থাৎ
আমার মা অসুস্থ, আমি ছুটে যাব, এটা সাধারণভাবে যেভাবে দেখা যাচ্ছে মায়ের সেটা অনেক স্বাস্থ্য, সেরকম নয়। যেমন আমি যদি এভাবে আপনাকে বলি, বেগম খালেদা জিয়ার যে চিকিৎসাটা চলছে সেটা একটু বহুপক্ষীয় চিকিৎসা চলছে। অর্থাৎ এর আগে যখন তুমি লন্ডনে গিয়েছেন, তারেক রহমান নিজে থেকে সেই চিকিৎসার আয়োজন করেছেন, আমেরিকার ডাক্তাররা যুক্ত হয়েছে, এখন যে চিকিৎসা চলছে দেশের ডাক্তাররা যুক্ত আছে, লন্ডনের ডাক্তাররা যুক্ত আছে, আগে যেখানে তিনি ট্রিটমেন্ট নিয়েছিলেন আমেরিকার বিশেষজ্ঞরাও যুক্ত হয়ে বহুপক্ষীয় একটা ট্রিটমেন্ট চলছে। সেখানে কিন্তু তিনি সবসময় এটা করছেন আর কি, সমন্বয় করছেন। তো সন্তান হিসেবে সেটাও একটা বড় দায়িত্ব, চিকিৎসাটা নিশ্চিত করা। সমন্বয় করাটা কি সম্ভব না? সেটি লন্ডনে বসে যদি করা সম্ভব হয়, দেশে বসে না, লন্ডনের ডাক্তার আছে, আমেরিকার ডাক্তার আছে, তিনি সেটা করতে সক্ষম হচ্ছেন। যেভাবে বলছে একজন মানুষের মা অসুস্থ হলে ছুটে আসতে হবে, সেটা আবেগ, সেটা আমাদের সমাজে আছে। কিন্তু আমি বলছি নিজেও তো স্বীকার করেছেন তারও আসলে ইচ্ছা করছে, কিন্তু হয়তো এটা সব মানুষেরই করবে, কিন্তু আপনি মানুষের ঊর্ধ্বে নেতা, আপনাকে এটা মনে রাখতে হবে। আপনি মানুষ, সাধারণ মানুষের যে ফিলিংসগুলি আছে, যে অধিকারগুলি আছে, সেটাও যেমন আছে, একজন রাজনীতিবিদের আরও বেশি দায়িত্ব রয়েছে। তিনি সর্বাত্মক স্বার্থ, অর্থ ধরেন দল, দেশের, আবার ধরেন তাকে এই দেশে আসতে হলে কিছু প্রতিবন্ধকতা অথবা ধরেন কিছু সমন্বয় অথবা ধরেন কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হচ্ছে, সেটা তো অবাধভাবে আছে। এর আগে বলা হয়েছে, আমি শেষ করে দেবো, এর আগে বলা হয়েছিল নভেম্বরের দিকে তিনি আসবেন, এখন বলা হচ্ছে যে নভেম্বরের মধ্যে সম্ভব না হলে ডিসেম্বরের মাঝামাঝি মধ্যে অবশ্যই তিনি বাংলাদেশে আসবেন। এতে আমি যেটা বুঝতে পারি একজন রাজনীতিক হিসাবে যে প্রক্রিয়াগুলি অব্যাহত আছে সেই প্রক্রিয়াগুলি সম্পন্নর পথে, কিন্তু এটা কালকে সম্পন্ন হচ্ছে এটা বলা যাচ্ছে না, দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হবেন এবং তিনি দেশে এসে রাজনীতি করবেন। এবং মনে রাখা দরকার তিনি একটি আসনে নির্বাচন করবেন, সেটাও ঘোষণা করা হয়েছে বগুড়াতে। তার মানে তিনি আসছেন, নির্বাচন করছেন, দেশকে নেতৃত্ব দিচ্ছেন, সময় লাগছে মাত্র। জি, পর্দার অন্তরাল আসলে কি ঘটছে? আপনি যখন বলছিলেন যে অনেক ধরনের বিষয় আসলে কাজ করছে তার আশাটা নিয়ে, সেখানে আসলে নানান রকম নেগোসিয়েশন চলছে কিনা, আমি একটু এই জায়গাটাতে একটু আপনার কাছে আসতে চাই। অ্যাডভোকেট আতিকুর রহমান, বাংলাদেশে তো আসলে দীর্ঘদিন ধরে এই -2 ফর্মুলা শব্দটি আমরা ব্যবহার করছি এবং 1/11-এর সময় এই শব্দটি এত বহুল প্রচলিত ছিল, হঠাৎ করে 25-এ এসে আমরা 24-এর গণ আন্দোলনের পরে এই শব্দটি আবার নতুন করে শুনছি এবং এখন আসলে তারেক রহমানকে দেশে যাতে ফেরত আসতে না পারেন সেটিকে ঘিরে কোনো রকমের ষড়যন্ত্র চলছে বলে কি আপনারা মনে করেন জামায়াত ইসলামী? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং দেশবাসী যারা শুনছেন সবাইকে আমরা শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দেখুন, বাংলাদেশে অনেক সময় অনেক ধরনের থিওরি আসে, কখনো -2, কখনো -3। এটি আসলে কোথায় থেকে আসে, কারা উদ্ভাবন, তা আমাদের জানা নেই। আমরা মনে করি এখন বাংলাদেশের যে অবস্থাটা আছে, এতে জনাব তারেক রহমানের দেশে আসা আমরা কোনো বাধা দেখছি না, আইনগতভাবে কোনো বাধা নেই। সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে ওনার সিকিউরিটির বিষয় দিয়ে, এবং আমরা বারবারই শুনে আসছিলাম যে উনি দেশে আসবেন গত বছর আগস্টের পর থেকেই, আবার নভেম্বরের শেষে আসবেন বলে একটা ভালো আলোচনা হয়েছে এবং তিনি ওমরা করতে যাবেন, সেখান থেকে দেশে আসবেন। আবার আমরা শুনলাম উনি আসবেন না। আমার কাছে মনে হচ্ছে তিনি একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, নিঃসন্দেহে বিএনপি বড় দল, জনগণও কিন্তু একটা এখন ধারণা যে কেন তিনি আসছেন না। তো আমার কাছে মনে হচ্ছে যে দেশের যারা রাজনৈতিক দলের প্রধান হন তাদের নিয়ে জনগণের কিন্তু কৌতূহলের কোনো শেষ নেই, তাদের চলন বলন কথাবার্তা সবই জনগণ অনুসরণ করার চেষ্টা করে থাকে। আমরা মনে করি জনাব তারেক রহমানের দেশের এই বাস্তবতায় আশাটাই হলো প্রাসঙ্গিক। জি, কিন্তু অ্যাডভোকেট আতিকুর রহমান, এই যে আসলে -2 নিয়ে আলোচনা চলছে বা বিএনপি নেতারাই মনে করছেন তার এখনো নিরাপত্তা ঝুঁকি রয়েছে এবং সে কারণে হয়তো তিনি এখনো ফেরত আসতে পারছেন না। -2 জায়গাটিতে যদি আমি আপনার সাথে আলোচনা করি, এই মুহূর্তে সবচাইতে বড় রাজনৈতিক দল বাংলাদেশের প্রেক্ষাপটে বিএনপি এবং এর পরে আসলে যারা সব অন্যতম জনপ্রিয় সেটি জামায়াত ইসলামী। তাহলে বিএনপির এই নেতা শীর্ষস্থানীয় তিনি যদি আসলে না আসেন দেশে, জামাত সেখানে লাভবান হবে এবং সেই ষড়যন্ত্রের পেছনে আসলে জামাতেরও নাম হতে পারে, সেই সম্ভাবনা আছে কি? শুনে আমরা এই ধরনের কোনো সম্ভাবনা দেখছি না, এবং -2 আমি বলছি এটারও কোনো সম্ভাবনা আমরা দেখছি না। আমরা মনে করি দেশ একটা সুন্দর অবস্থানে আছে। হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা আমাদের এখনও আমরা উত্তীর্ণ হতে পারিনি, কিন্তু দেশ নির্বাচনের মুডে চলে যাচ্ছে। আমরা মনে করি একটা দলের তিনি দলীয় প্রধান হিসাবে তাকে দেশে আসাটা এখন যুক্তি, যদি কোনো ফেস করুন, আমরা মনে করি আপনি একজন দলীয় প্রধান ক্লিয়ার করা উচিত যে আমি দেশে আসতে চাই, সব ওকে থাকার পরও কিন্তু আমার এই সমস্যাটা আছে। এটাকে আপনি দোয়াশা রেখে কিংবা জনগণের মধ্যে নানা আলোচনার ডালপালাটা বিস্তার করাটা কিন্তু কখনো ভালো দিক না। উনি দেশে আগে চলে আসতেন, এই ধরনের কোনো আলোচনা কেউ করার সুযোগ পেত না। বিলম্ব করার কারণে কিন্তু কি হচ্ছে, নানা ধরনের আলোচনা, কেউ পক্ষে কেউ বিপক্ষে। এবং কালকে দেখলাম অনেকে বলেন যে এখানে জামাত এখানে ইনভলভ থাকার কোনো কারণ নেই। জামাত ইসলামী এই ধরনের
বিশেষত আমরা কখনো সম্পৃক্ত নই। আমরা মনে করি সকল দল তার মতো করে দেশে কাজ করবেন এবং আমাদের যে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাই সেখানে ভূমিকা রাখবেন, দেশের সুন্দর গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে। কিন্তু জামাত কি তাহলে মনে করছে তারেক রহমানের এই দেশে ফেরত আসা নিয়ে আসলে পর্দার অন্তরালে সত্যি করে কোনো নেগোসিয়েশন চলছে দেশে না, কিংবা সেটা বিদেশে? সেটা আমরা মনে করি, আমি সেটা ক্লিয়ার করুক, যে আমি ক্লিয়ার বলুক যে আমি আসতে চাচ্ছি, আমার দেশের মাটি আমার জন্য ওকে, আমার সবই ঠিক, কিন্তু এই কারণে ক্লিয়ার করতে হবে না। ক্লিয়ার না করে বিভিন্ন আলোচনার ডালপালা বিস্তার করাটা কোনো যৌক্তিক নয়। একটা দলীয় এই প্রধান বিষয়টিকেও তিনি স্পর্শকাতর বিষয় বলে উল্লেখ করেছেন। তাজনুভা জামিন, এই যে তারেক রহমানকে নিয়ে আসলে পর্দার অন্তরালে কি ঘটছে সেটি নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন আসলে ঠিক কি কারণে তিনি দেশে ফিরে আসতে চাইছেন না সেটি তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন এবং স্পর্শকাতর বিষয় বলেই উল্লেখ করেছেন। যেহেতু এবং তিনি বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেটিকেও আসলে প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্র তিনি স্বদেশ প্রত্যাবর্তন করবেন সেই অবস্থানটির কথাও স্পষ্ট করেছেন। তার মানে বাংলাদেশে কি আসলে এখন যে পরিস্থিতি আছে সেটি খুব একটা প্রত্যাশিত নয়? ধন্যবাদ আপনাকে, সাথে যারা আছেন এবং সামনে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আসলে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এরকম একটা নিরাপত্তার ঝুঁকি থাকা, দীর্ঘদিন একটা ফ্যাসিস্ট 15-16 বছর ধরে ক্ষমতায় থাকার পরে এ ধরনের নিরাপত্তার ঝুঁকি থাকা, এটা খুব স্বাভাবিক। আমি এটাকে আসলে খুব বেশি ক্রিটিক্যাল ধোঁয়াশে অনেক কিছু এভাবে মানে দেখতে চাই না, এটা খুব স্পষ্ট, এটা একটা কমন সেন্সের বিষয়। তবে যে বিষয়টাতে আমি এখন মানে এই সময়টাতে তারেক রহমান সাহেব কেন দেশে আসছেন না এটা নিয়ে আমি আসলে রাজনৈতিক মন্তব্য করাটা সমীচীন মনে করছি না, যখন ওনার মা অসুস্থ এবং মানে খুব খারাপভাবে অসুস্থ। কারণ এটা ওনাদের দলীয় এবং পারিবারিক বিষয় বলেই আমরা মনে করি। আমরা বিগত সময়ে কিন্তু বিএনপির বা অন্যান্য সময় যখন লন্ডনে প্রধান উপদেষ্টা গিয়ে একটা দলের সাথে বৈঠক করে নির্বাচনের তারিখ করলেন, আমরা কিন্তু অনেক সমালোচনা করেছিলাম এবং আমরা অগাস্টের পরেও কিন্তু আমরা অনেক সমালোচনা করেছি বিএনপির যে কেন আসছেন না বা কি। কিন্তু এখন এই সময়টা যখন ওনার মা অসুস্থ, তখন অন টপ অফ দ্যাট যে আবার এইটাকে পুঁজি করে এক ধরনের রাজনৈতিক একটা বিরূপ মন্তব্য করা, সমালোচনা করা, এটাকে আমরা সমীচীন মনে করি না। তাজনুভা, যদি একটু অন্যভাবে চিন্তা করি, তারেক রহমান এখন দেশে না ফিরে আসলে বিএনপি আসলে ঠিক সেই অর্থে উজ্জীবিত হবে না এবং সেটি আসলে অন্য রাজনৈতিক দলগুলো কি চাইছে খানিকটা? না, এরকম না, এই বিষয়টা এরকম। কারণ দেখেন ওনার মাকে কিন্তু শুধু আমরা এখন আর বিএনপির চেয়ারপারসন হিসেবে দেখি না। এই প্রজন্ম বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের নেত্রী হিসেবে মনে করে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক এবং স্বাধীনতার আপোষের নেত্রী মনে করে। এবং উনি কিন্তু বাংলাদেশের জন্য অন্যরকম, শুধু বিএনপির ওই ফ্রেমের মধ্যে কিন্তু আমরা বেগম খালেদা জিয়াকে দেখি না। সো ওনার অসুস্থতার সময় ওনার ছেলে কেন দেশে আসছেন না সেটা নিয়ে রাজনীতি করে কোনো ধরনের যদি অসুবিধা হয়, সুবিধা হয়, সেটার কনসিকুয়েন্স কিন্তু বিএনপি ভোগ করবে। যেমন ধরেন উনি আসলেন না, এখন যে আসলেন না, এটাতে যদি কোনো নেতিবাচক প্রভাব রাজনীতিতে পড়ে সেটা কিন্তু জনাব তারেক রহমান এবং বিএনপিকেই ভোগ করতে হবে, অথবা এটার যদি কোনো ঝুঁকি থাকে সেটাও কিন্তু তাদেরকে নিতে হবে। তারেক রহমান যদি দেশে ফিরে আসতে না পারেন, যদি নিরাপত্তার যে শঙ্কা সেটি সত্যি হয়, সেক্ষেত্রে নির্বাচনেও তো একটি বড় প্রভাব পড়তে যাচ্ছে, সেটিও নিঃসন্দেহে বলার সুযোগ আছে আমাদের। না, আমার কাছে সেরকম মনে হয় না। আমার কাছে মনে হয় যে উনি দেশে ফিরবেন এবং উনি যেরকম বিএনপির যে রবিউল ভাই বললেন যে উনি নির্বাচন করবেন এবং বেগম জিয়াও কিন্তু নির্বাচন করবেন। সো আমার কাছে মনে হয় যে এই অসুস্থতাটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটার সাথে আসলে রাজনৈতিক সমীকরণ মেলানোটা আমাদের কাছে মনে হয় যে উচিত না আমাদের এই মুহূর্তে। এবং অনেকে আবার এটাও বলছেন যে এই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না, তফসিল কেন পেছালো। আমি কিন্তু এরকম কোনো কিছু এখনই ভাবতে রাজি না, আমি বা আমরা। কেন? কারণ তফসিল কিন্তু ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণার কথা ছিল, সেটা কিন্তু দ্বিতীয় সপ্তাহে খুব একটা পেছানো হয়নি। এবং নির্বাচনের যে বাকি প্রস্তুতিগুলো হচ্ছিল, প্রবাসী ভোটার তালিকা, দেশে ভোটার তালিকা এবং গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে করার যে অধ্যাদেশ জারি হয়েছে সেটার প্রস্তুতি গেজেট আকারেও প্রকাশ হয়েছে। তো সব কিন্তু আয়োজন কিন্তু চলছে এবং এই নির্বাচনটা যাতে ফেব্রুয়ারিতে হয়, সুষ্ঠুভাবে হয় এবং তারেক রহমান ফিরে এসে যাতে প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারে, এটার জন্য এবং রাজনৈতিক স্থিতিশীলতা যাতে বজায় থাকে, এটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের
যেরকম অগাস্টে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল ফ্যাসিস্ট বিরোধী প্রত্যেকটা পক্ষের, এই সময়ও কিন্তু এটা একটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এরপর দায়িত্ব। আসলে তারেক রহমানের দেশে ফিরে না আসা নিয়ে তো -2 এর আলোচনা এই মুহূর্তে সবচাইতে বেশি হচ্ছে, সেটি আসলে বাংলাদেশের মানুষকে নতুন করে তো একটু খানিকটা ভাবাচ্ছে। -2 আমি একটু এক লাইনে একটা কথা বলি, দেখেন এই -2 না, এগুলো আসলে একটা মিথ বা এক ধরনের একটা ভয়ের পরিস্থিতি তৈরি করে বলে এইসব কথাবার্তা, এত সহজ না। বিএনপি আমি অনেক, এই যে গান্ধী পরিবারই দেখেন, আমি আজকে সন্ধ্যায় বাসায় আলোচনা করছিলাম, তাদের ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীকে কিভাবে তারা মানে মাইনাস করা হয়েছে, কিন্তু এখনও কি সেই ওই পরিবারের রাজনীতি কতটুকু মানে শক্ত অবস্থানে আছে পাশের দেশে? খুব সহজে কিন্তু এভাবে আসলে এই -2 -1 ফর্মুলায় কিন্তু ফেলা যায় না। -1 হয়েছে যখন স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছে, তখন কোনো ব্যক্তিকে কিন্তু না। এরপরেও কোনো না কোনো ভাবে আসলে কেউ না কেউ তো সব ধরনের সুযোগ নেওয়ার প্রত্যাশা করেন, সেটা যাতে না হয় এজন্য কিন্তু আমাদের সবাইকে একসাথে থাকতে হবে। সেটি শেখ রবিউল আলম, এই যে কথাটি আমরা বলছি এবং স্পর্শকাতর বিষয় নিয়ে বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত, এই কথাও জনাব তারেক রহমান বলেছেন। অবকাশটা সীমিত কেন? আবার সবচেয়ে বেশি আলোচনা এই মুহূর্তে আরেকটি বিষয় নিয়ে হচ্ছে, সেটি হচ্ছে যে বিভিন্ন গণমাধ্যম, বা আমি যদি বিশেষ করে ব্রিটিশ গণমাধ্যমের দিকে তাকাই, তারা বলছেন যে কোনো না কোনো প্রভাবশালী দেশের গ্রিন সিগন্যালের দিকে তিনি তাকিয়ে আছেন। কেন তাহলে এখনো পর্যন্ত আসলে অন্য প্রভাবশালী দেশের গ্রিন সিগন্যালের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে আমাদের? আমি উত্তরটা নিব, একটি বিরতি নিয়ে ফিরতে চাই। দর্শক, জি25 ইস্পাত নিবেদিত রাজখান থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজখান দেখছেন। শেখ রবিউল আলম, প্রশ্ন রেখে আমরা বিরতিতে গিয়েছিলাম, তারেক রহমান কি তাহলে আসলে কোনো না কোনো প্রভাবশালী দেশের গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছেন কিনা? বিভিন্ন গণমাধ্যম জুড়ে আজকে আমরা এই ধরনের আলোচনা দেখতে পাচ্ছিলাম। আমার কাছে একেবারেই তা মনে হয়নি। আমি মনে করি তিনি একজন প্রতিষ্ঠিত রাজনীতিক, তার দলও বাংলাদেশে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, জনগণ তাকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, তিনি যে কোনো সময়ে দেশে আসবেন এবং সেই প্রস্তুতিও নিচ্ছেন। -2 ফর্মুলার কথা আপনি বলছিলেন, আমি মনে করি যে রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তি জনগণ কর্তৃক প্রতিষ্ঠিত হয় এবং গৃহীত হয়, তাকে মাইনাস করা যায় না। তাকে মাইনাস করতে গেলে বাংলাদেশ মাইনাস হয়ে যায়, অথবা ধরেন গণতন্ত্র মাইনাস হয়ে যায়, দেশের স্বার্থ মাইনাস হয়ে যায়, অথবা এই কারণে তা পারিনি কেউ করতে। হ্যাঁ, আওয়ামী লীগ অধপতিত হয়েছে, বিধ্বস্ত হয়েছে, কারণ হচ্ছে সে ফ্যাসিবাদে পরিণত হয়েছিল, জনগণ কর্তৃক প্রত্যাখ্যিত হয়েছে, যার ফলে কিন্তু আমি বলছি সে একটা পরিত্যক্ত রাজনৈতিক দল পরিণত হয়েছে এবং ফ্যাসিবাদে পরিণত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আপনি একটা বোঝেন যে প্রধানমন্ত্রীর ড্রয়িং রুমে না, বেডরুমে গিয়ে মানুষ সেই বেডে শুয়ে আরামায়েশ করছে, আর তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে যখন সে ফ্যাসিবাদ হয়েছে। অর্থাৎ জনগণ কর্তৃক যে ধিকৃত হয়, তাকে জনগণই মাইনাস করে দেয়। কোনো অপশক্তি, কোনো আঞ্চলিক শক্তি, আন্তর্জাতিক শক্তি, কোনো রাজনৈতিক বৈধ শক্তিকে মাইনাস করতে পারে না যাকে জনগণ গ্রহণ করে। বিএনপি সেই রাজনৈতিক দল, আমি আবারও বলছি, জনকল্যাণ, জন আকাঙ্ক্ষা ধারণ করে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, এ দেশকে সমৃদ্ধ করেছে, এ দেশের জন আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করেছে। এখন একটা জায়গায় আপনি একটু বলি যে দেখেন, তারেক রহমান সাহেব খুব দায়িত্বশীল ব্যক্তিত্ব, তিনি যতটুকু বলার ততটুকু বলেছেন। আপনি বিস্তৃত চাচ্ছিলেন, হ্যাঁ বিস্তৃত তিনি বলবেন সময় হলে, কেন কি কারণে মনে রাখা দরকার, তিনি কিন্তু এখানে কাউকে দায় দেন নাই এবং কর্মকর্তার অভিযোগ করেন। কোনটাতে আসলে অন্য কোন রাজনৈতিক দল সুযোগ সন্ধানী হয়ে উঠতে পারে বলে কি মনে হয়? আমি তো মনে করছি না রাজনৈতিক দল রাতারাতি সুযোগ সন্ধানী হয়ে যাবে, আর রাজনৈতিক দল জনগণকে যা বুঝাবে তাই জনগণ বুঝবে, সেটি সুযোগ নেই। তবে হ্যাঁ, কিছু জায়গা তো কিছু বিভ্রান্তি তৈরি হতে পারে, বিভিন্ন সংস্থা আছে বিভ্রান্তি উস্কে দেওয়া, তৈরি করা, কিন্তু সেটা এন্ড অফ দ্য ডে আমার মনে হয় তা এই মুহূর্তে আসলে দলের শীর্ষস্থানীয় নেতা তিনি যদি জনগণের সামনে না থাকেন, সামনে আর কয়েক মাস পরে আমরা যে ভোটের সম্ভাবনার কথা শুনছি, সেক্ষেত্রে আসলে নেতাকর্মী বা 17 বছরে তো উনি নেই, বিএনপি দুর্বল হয়েছে, বিএনপিকে ভাঙা সম্ভব হয়েছে, ডিভাইডেশন করতে চেয়েছে তো আওয়ামী লীগ 17 বছর ধরে পেরেছে। কোনো কর্মসূচিতে বিএনপিকে নিবৃত্ত করা গিয়েছে? কোনো নির্বাচনের আগে বিএনপিকে প্রলুব্ধ করে এই ভাগবাটোয়ারা আসন করা গিয়েছে? ক্ষমতার অংশ করতে পেরেছেন তো তিনি, সর্বাধিক পেরেছেন, এখনো পারছেন, আগামীতেও পারবেন। এবং তিনি যখন নির্বাচন, তিনি তো বলেছেন, আমি আবারও বলি যে তিনি নির্বাচনে অংশ নেবেন, নির্বাচনের আগে দেশে আসবেন। আমাদের আসতে একটু দেরি হওয়াটাকেই আমরা বিভিন্নভাবে দেখছি এবং এটা হয়ে থাকে। আমার কাছে যদি বলেন 3টি কারণ মনে হয়েছে, বিস্তৃত বলবো না, কারণ তারেক রহমান সাহেব নিজে যতটুকু বলেছেন তার বাড়তি বলা উচিত হবে না কারো, আমারও উচিত হবে না, এবং আমি জানিও না, আমার জানার প্রয়োজনও নেই। আমার আস্থা রয়েছে, দায়িত্ব রয়েছে ওই দলের কাজ করার, দেশের জনগণেরও তার উপর আছে। এই যেমন ধরুন নিরাপত্তার একটা ব্যাপার থাকতে পারে, আমার কাছে মনে হয়েছে বৃহত্তর জাতীয় স্বার্থ থাকতে হবে। এখন অনেকে বলতে পারেন ভাই জাতীয় স্বার্থ কেন? জাতীয় স্বার্থ মনে রাখা দরকার প্রতিষ্ঠিত শীর্ষ নেতৃত্ব সব রাজনৈতিক দলের, আমি বলবো বিশেষ করে যারা জন আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করে এবং যারা ক্ষমতা যাওয়ার জনরায়ের ভিত্তিতে সম্ভাবনা আছে, তাদের
অবাধ রাজনীতির সুযোগ না থাকা অথবা তাদেরকে সাবধানে চলা, পরিস্থিতি বুঝে চলা, বিদ্যমান পরিস্থিতি, সম্ভাব্য পরিস্থিতিতে তাদেরকে দেশকে রিপ্রেজেন্ট করার স্বার্থটাকে আমি জাতীয় স্বার্থ বলছি। সেই জায়গায় একটা কারণ থাকতে পারে। আরেকটা আমি বলবো, কিছু প্রাসঙ্গিক আনুষ্ঠানিকতার প্রয়োজন হতে পারে, প্রাসঙ্গিক আনুষ্ঠানিকতা, সেটা চলমান রয়েছে। আমার মনে হয় সেটা শেষ হলে এই যে আপনি বলছিলেন যে একটি বড় রাজনৈতিক দল এবং তারা হয়তো সামনে নির্বাচনে নির্বাচিত হবেন, সেই জায়গাটিতেই আমি অ্যাডভোকেট আতিকুর রহমান আপনার কাছে আসি। আপনারা বলছেন একটি দলকে গোপনে ক্ষমতায় আনার জন্য ডিসিএসপি পরিবর্তন করা হচ্ছে। আপনারা বলেছেন ভোট ডাকাতি করতে চাইলে পরিণতি হবে আওয়ামী লীগের মতো, এবং এই কথাটি আপনারা বিএনপিকে ইঙ্গিত করেই বলেছেন। কিন্তু এই ডিসিএসপি পরিবর্তন করার যে নিয়ম, সেটি আসলে জামাতের চাহিদা অনুযায়ী তো লটারি করে হলো, তাহলে এখন দোষটা আসলে বিএনপির কাঁধে কেন? দেখুন, বাংলাদেশে আমরা সুষ্ঠু নির্বাচন পাওয়াটা আমাদের জন্য অত্যন্ত ভাগ্যের বিষয়। আমরা মনে করি যারা এখন সরকারে আছেন তারা নিরপেক্ষতা দেখিয়েই আমাদের ডিসিএসপিকে তারা বাছাই করবেন। ইতিমধ্যে এটার প্রক্রিয়া কিছুটা সম্পন্ন হয়েছে। দেখুন, আমরা যখন রাজনৈতিক মাঠে থাকি আমরা জানি রাজনৈতিক মাঠের অবস্থাটা কেমন, কারণ আমাদেরকে প্রতিনিয়ত জিনিসটাকে মোকাবেলা করতে হয়, কোথায় কারা অসুবিধা পাচ্ছেন। বাংলাদেশে 5ই আগস্টের পরবর্তী সময়ে যে আগের যারা আওয়ামী লীগের ডিসিএসপি ছিলেন অনেকাংশেই তারা চেষ্টা করেছেন তারা বিএনপির সাথে আন্ডারস্ট্যান্ডিং করে চলার জন্য। সেটা কি বিএনপি করেছে বলে আপনারা মনে করেন? করা না করা বিষয় না, যারা মনে করেন থাকেন তারা তো বুঝেন যে কারা কীভাবে করবেন এই জিনিসটা। এবং বিভিন্ন সময় বিভিন্ন জেলা পর্যায়ে আমরা ডিসিএসপি দেখেছি অনেক সমস্যা সেখানে তৈরি হয়। তারা সেখানে বিএনপির পক্ষ থেকে যে মতটা দেওয়া হয় তারা সেটাকেই অগ্রাধিকার দেন। কিন্তু অন্য যে দলগুলো আছে তাদের যে কিছুটা মানে পরামর্শ আছে সেগুলো খুব গুরুত্ব দিচ্ছে না। আপনাদের পরামর্শই হলো, আপনারা লটারি করে পরিবর্তন করতে চেয়েছেন, সেটাই তো হয়েছে। আমাদের যৌক্তিক বলেছি যাতে করে অন্তত একটা জায়গায় থাকা যায় সেখানে। এটা আমাদের বলা মানে আমাদের দাবি না, তো তারা একটা যৌক্তিক মনে করেছেন যে আমরা কোনো দল না যেখানে যাবে না, আমাকে এটা যৌক্তিক হয়েছে। এবং যদি কোনো দিকটা যদি আপনার যৌক্তিক হয় জনগণের স্বার্থে, সেটাকে মানতে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা মনে করি জামাত ইসলামী যে দিকটাতে কিছুটা আস্থা মানুষের তৈরি হবে সে আস্থার দিকটাকে বিবেচনা করে আমরা পরামর্শ দিয়েছি এবং সেটাকে সরকার যৌক্তিক মনে করে তা সেটা গ্রহণ করে নিয়েছে। তাহলে এখন অভিযোগটা বিএনপির দিকে কেন? না, দেখুন, রাজনীতিতে অনেক কথা আমরা বলবো। বাংলাদেশে যখন যারা থাকেন, দেখুন যারা সরকারে থাকেন তারা অনেক সময় চেষ্টা করে থাকেন পাওয়ারের কাছাকাছি থাকার জন্য। আমরা এটি একটা রাজনৈতিক পেশা বলতে পারেন আপনি, যে আমরা যাতে করে কোনো ধরনের ডিসি কোনো দলের প্রতি অনুগত না হতে পারেন, এই সময় অনুগত না হতে পারেন, তার জন্য কথাগুলো আমরা বলেই যাব। আমরা ট্রান্সফার হওয়ার পরেই যে শেষ তাও বলা যাবে না। আমরা মনে করি এই যে আমরা লটারির মাধ্যমে যে বদলিটা হলো এটার কতটুকু আমরা সুবিধা পাবো তার প্রমাণিত হবে নির্বাচনের সময়। এখনই সব কিছু হলো পরে কিন্তু বলা যায় না। আমরা অবজার্ভ করতেছি যে সমস্ত জেলা যারা সেখানে যাবেন তাদের গতিবিধি আমরা পর্যবেক্ষণ করছি। অ্যাজ এ পলিটিক্যাল আমি তো বলবোই যে হ্যাঁ আমার অমুক জায়গাতে সমস্যাগুলো হচ্ছে। আমি যেহেতু আমরা একটা গণতান্ত্রিক দেশে আমরা আছি, যেখানে যা সমস্যা হবে পলিটিক্যাল নেতারা তারা সেগুলোকে বলবেন, অ্যাড্রেস তারা সেখানে করবেন। সেই আলোকে আমরা মনে করি জামাত তার জায়গা থেকে বক্তব্য সেখানে দিয়েছে। কিন্তু আবার আপনারা এর মধ্যে দিয়ে আসলে ফ্যাসিবাদী ফেরত আসবে সেই সম্ভাবনাও আপনারা চিন্তা করছেন, সেটি বা কেন করছেন? তাজনুভা জাবিন, নানানভাবে আসলে নির্বাচন ঘিরে তো আলোচনা চলছে এবং তারেক রহমানের দেশে ফিরে আসাটিকেও আসলে রাজনৈতিক আকারেই আমরা চিন্তা করছি। সেই জায়গাটিতে আসলে সামনে নির্বাচন ঘিরে এনসিপির অবস্থান ঘিরেও কিন্তু অনেক আলোচনা সমালোচনা আছে। দুজন উপদেষ্টা, তাদেরকে একটা সময় পর্যন্ত আসলে তরুণদের প্রতিনিধি মনে করা হতো, এখন তারা বলছেন তারা নির্বাচন করবেন, হয়তো আর অনেকেই করতে যাচ্ছেন, এবং তারা আসলে এনসিপির জন্য কোনো সুবিধা বয়ে নিয়ে আসবেন বলে কি আপনারা মনে করেন? আপনি এর আগেও বলছিলেন না যে এই তারেক রহমানের ওনার মায়ের অসুস্থতার সময় না আসা ঘিরে যে রাজনীতিটা হচ্ছে এটাতে কোনো সুযোগ সন্ধানী কেউ নিবে কিনা এটার সুযোগে। আপনি দেখেন দুইজন উপদেষ্টা এনসিপি হওয়ার আগে ছাত্রদের প্রতিনিধি হিসেবে কিন্তু সেখানে গিয়েছিল, কিন্তু সব মনোযোগ কিন্তু এই দুইজন ছাত্র উপদেষ্টায় পায়। আপনাকে আমি দুইটা স্পেসিফিক উদাহরণ দেই যে এই পুরো এই অন্তর্বর্তী সরকারের মনোযোগটা যে এই দুই উপদেষ্টা থেকে অন্যদিকেও কেন সরানো উচিত। কারণ অন্য দলের প্রতিনিধি হয়ে কারা ওখানে আছেন এটা কিন্তু দৃশ্যমান না। এই দুজন যেহেতু ছাত্রদের হয়ে গেছে, সব সমালোচনা শুধু এদের কেন্দ্রিকই হয়। জুলাই গণ অভ্যুত্থানের বা গণহত্যার নারকীয়তার পর একটা স্বাধীন পুলিশ কমিশন গঠনের দাবি খুব জোরালো ছিল, যেটা গত শনিবার গতকালই কিন্তু উপদেষ্টা পরিষদের সবাই পুলিশ কমিশন অধ্যাদেশ 2025 কিন্তু উত্থাপিত হয়েছিল এবং সেটা অনুমোদন পায় নাই। কেন অনুমোদন পায় নাই? কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন থেকে
যাতে পুলিশ আওতামুক্ত হয় সেটা আমলারা চায় না। আমলাদের বিরোধিতার কারণে পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকবে, এমনকি পুলিশরাও চায় না কিন্তু রাজনৈতিক প্রভাবের মুক্ত থাকতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকতে। আমরা কিন্তু আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের রায় দেখেছি। তাহলে আপনি শুধু তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে যদি আপনি বিচারের আওতায় এনেই কি আপনি এই পুরো এই নারকীয়তাটাকে আপনি কি জাস্টিফাই করতে পারেন? আপনি যদি পুলিশ কমিশন, আমি বলি না 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 আমি বলি এটা গত শনিবার এই পুলিশ কমিশনের খসড়া উত্থাপিত হয়। বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে প্রতিবেদন দিয়ে বিবৃতি দিয়ে জানানো হয় এটা করাটা ঠিক হবে না, এই আইন পাশ করা ঠিক হবে না। তার মানে কি বিএনপি এখনো চায় পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকুক, যেহেতু তারা ক্ষমতার হয়তো অনেক কাছাকাছি। আরেকটা বিষয় আমি আপনাকে বলি, এই যে আরপিও সংশোধন, আপনারাও তাদের সাথে ক্ষমতায় অংশীদার হওয়ার চেষ্টা করছেন না, এটা এই কথাটা আপনি কিসের ভিত্তিতে বললেন? জোট নিয়ে তো অনেক আলোচনা আছে। বিএনপির সাথে জোট নিয়ে এরকম বিএনপির সাথে জোট নিয়ে না না আপনি তো না আপনি তো পুরো কথাটাই অন্যদিকে নিয়ে গেলেন। আমি বললাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ থাকুক, পুলিশ একটা স্বাধীন কমিশন হোক। এটা তো পুরো বাংলাদেশের এবং জুলাই গণ অভ্যুত্থানের পরে কতটা জরুরি। এবং বিএনপির পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে এই আইন পাশ না করার জন্য। তাহলে এখানে যেহেতু তারা ক্ষমতার কাছাকাছি, আপনারা নিজেরাই একটু আগে আলোচনায় বললেন যে সামনে বড় রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তাহলে এটা আমরা কেন চাইবো? এই আপনি যদি জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকগুলো, আলোচনাগুলো আপনি যদি ফলো করে থাকেন, আপনি নিশ্চিতভাবে জানবেন এই স্বাধীন পুলিশ কমিশন গঠনের কথা প্রস্তাব আমাদের সদস্য সচিব আক্তার হোসেন একমাত্র এনসিপি ওখানে পেশ করেছে এবং তাদের জোরালো দাবির মুখেই কিন্তু এই আলোচনা উঠে এসেছে। এখানে জোটের প্রসঙ্গটা আমি পরে আসি। আপনি যে একটা এলিগেশন দিলেন না যে ক্ষমতার কাছাকাছি যাওয়ার জন্য, এটা কিন্তু একেবারেই ভিত্তিহীন এবং কোনো ধরনের কথা দেইনি। এটি নিয়ে আলোচনা সমালোচনা থাকবে। এই যে আপনি বললেন যে এই জন্যই কি আমরা চাচ্ছি কিনা। আরেকটা কথা বলি যে আরপিও সংশোধন হয়ে কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে কেউ জোটবদ্ধ হলেও কিন্তু নিজ দলীয় প্রতীকে কিন্তু কেউ নির্বাচন করতে পারবেন, এটা আরপিও সংশোধন করে কিন্তু হয়েছে। গত বৃহস্পতিবার ববি হাজ্জাজের এনডিএম নেতৃত্বাধীন যে দল আছে তার মহাসচিব হাইকোর্টে রিট করেছে এইটাকে চ্যালেঞ্জ করে, এই বিধানটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছে। তার মানে তারা চান যে নিজ দলের একটা প্রতীক থাকার পরও তারা বড় যে দলের সাথে জোট করবে সেই দলের প্রতীকে নির্বাচন করার দাবি তারা জানাচ্ছে। তাহলে আমরা চাচ্ছি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দেশটা সেট হোক, নিয়মকানুনগুলো সেট হোক। যে নিয়মটা সেট হয়ে গেছে, তাহলে আমরা শুনেছি যে বিএনপির পক্ষ থেকে বন্ধুর পরিচয়ে একজন উপদেষ্টাকে আইন উপদেষ্টাকে এই অনুরোধ করা হয়েছে যাতে এই আরপিও সংশোধনটা আন্ডু করা হয়। তাহলে আপনি দেখেন এখানে কিন্তু অনেক ঘটনাই ঘটছে, একদম বাস্তব, একদম পরিষ্কার। কিন্তু তারপরও এই যে নির্বাচন নিয়ে দুইজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা কি করবে, সব আলোচনা কিন্তু ওখানে। আবার ঠিক একইভাবে বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে ঘিরে কিন্তু তারেক রহমানের ফিরে আসার রাজনীতিটাতে সব মূল। আপনি দেখেন পাবনাতে কি হলো, এই যে অস্ত্র উঁচিয়ে যে গেল সে কিন্তু এই যে জামাত ইসলামের কর্মী বলে কিন্তু প্রকাশিত হলো। অপরদিকে সেই পাবনার চারের যে সত্য না, আমি কথা শেষ করি যে এটা কিন্তু পাল্টাপাল্টি দিচ্ছে। বিএনপি বলছে জামাতের, জামাত বলছে বিএনপি, কিন্তু অস্ত্র তো প্রদর্শিত হয়েছে। পাবনা চারের যে বিএনপি মনোনীত যে একটু আমি এটা শেষ করি, প্রত্যাশা আছে, উনি কিন্তু বলেছিলেন হাবিব সাহেব যে এক নৌকার ধানের শীষ, এক সাপের দুই বিষ, এই স্লোগান যে দিবে তার জিহ্বা কেটে নিয়ে আসার জন্য মামলা হলে তার নামে হবে। এই ধরনের এরপরে পরবর্তীতে কিন্তু আবার সে টকশোতে বসে একই কথা সে আবার জাস্টিফাই করেছে, হ্যাঁ আমি এটা বলেছি, সে এই কথা বলেছে। তাহলে এই যে এই ধরনের সন্ত্রাসবাদ ওপেন, এই যে অস্ত্র তো দেখা গেছে, এখন কেউ বলছে জামাতের, কেউ বলছে আবার এনসিপির নেতা কর্মীদের বিরুদ্ধেও কিন্তু এই একই ধরনের অভিযোগ আছে। শুধু যে আসলে বিএনপি কিংবা জামাতের বিরুদ্ধে আছে তা তো নয়। আমরা একটা বিরতি নিয়ে ফিরে এসে আবার এই জায়গাটিতে আসবো, বিরতি পরে থেকে এই জায়গাটিতেই আসবো। দর্শক, জিপি ইস্পাত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন।
জিপে ইস্পাত মৃত রাজকাহন দেখছেন। তাজনিভা, বিএনপির দিকে আসলে আমরা অভিযোগ করছি কিনা সেই জায়গাটিতে আপনি বলছিলেন যে এনসিপি নেতাদের বিরুদ্ধে আসলে আদৌ কোনো অভিযোগ, এই ধরনের অভিযোগ আছে কিনা। আমি রংপুর দিয়ে শুরু করি, কারণ রংপুর থেকে আসলে এই ছাত্রদের বা আপনাদের এই যে তারুণ্যের যে রাজনীতি সেটি হয়তো শুরু হয়েছিল। রংপুরে পিস্তল থেকে ছাত্রকে হুমকির অভিযোগ, এনসিপির সদস্য সহ 2 জনকে পুলিশের সোপর্দ। আপনি চট্টগ্রামের জুবাইরুল আলমকে চেনেন কিনা আমার জানা নেই, অত বড় নেতা তিনি হয়েছেন কিনা আমি জানি না। তবে এনসিপি নেতার বিরুদ্ধে সাবেক বৈষম্য বিরোধী নেত্রীর লিখিত অভিযোগ, এবং অভিযোগটা আমি এখন পড়লে আমার সময় থাকবে না, সে কারণে আমি পড়লাম না। আরেকটাও অভিযোগ বলি ছোট করে, চাঁদাবাজির ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই ভিডিওটির পর আসলে এনসিপির সেই নেতাকেও শোকজ করা হয়েছে। এরকম আরো অনেক অভিযোগ আছে। হ্যাঁ, এরকম অভিযোগ যে 3টা রাজনৈতিক দলের আছে, প্রত্যেকেরই কিন্তু আছে। কিন্তু আপনাকে যে কথাটা আমি বিরতির আগে বোঝানোর চেষ্টা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে প্রক্রিয়াগুলো আমাদের এই প্রবলেমগুলো সেট করার জন্য, যে গণতান্ত্রিক নিয়মগুলো, আপনি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনি ফাঁসির কাষ্ঠে ঝুলালেন, তাহলেই কি দেশে সব পুলিশের এই কৃতকর্ম যা হয়েছে, নারকীয়তা কি সব আন্ডু হয়ে যাবে? সব কি বিলীন হয়ে যাবে? দেশ কি একদম ভেস্ত হয়ে যাবে? হবে না। যতক্ষণ না পর্যন্ত আপনি এই নিয়মগুলা ঠিক না করবেন, ততদিন এনসিপির পরে যে রাজনৈতিক দল আসবে সেই রাজনৈতিক দলের লোকজনে এই সন্ত্রাসী করবে। যেই রাজনৈতিক দল আসুক তারাই এই পেশি শক্তি, জোর দখল এবং এই আধিপত্য বিস্তার করবে। আপনি আজকে আমার এই গুগলসে সার্চ দিয়ে 2-3টা উদাহরণ আপনি দিলেন, কিন্তু এটা বন্ধ করার প্রক্রিয়াটা কি? আমরা চিল্লাচ্ছি কিন্তু এই কারণে যে বন্ধ করার প্রক্রিয়াটা আপনি স্টাবলিশ করেন, সেই নিয়মটা তো শুরু হওয়া প্রয়োজন আছে। কিসের থেকে? প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজের দল থেকে। আপনি যখন এই ঐকমত্য কমিশনেতে এই প্রস্তাবগুলাই লেখা আছে, তাহলে আপনি যখন একটা স্বাধীন পুলিশ কমিশন হতে আপনি যখন সেটাকে বাধা দিবেন, আপনি যখন উপদেষ্টাকে পরিষদে আপনি জানাবেন যে এটা যাতে, এই আইন যাতে পাশ না হয়, এই অধ্যাদেশ যাতে অনুমোদন না হয়, তাহলে কি বার্তা দেয়? আরেকটা হচ্ছে, আমি যে অস্ত্রের কথা বলেছি এই পাবনাতে, আপনি দেখেন একজন মনোনীত প্রার্থী, আপনি যার কথা বলছেন সে কিন্তু এনসিপির হয়তো লতায় পাতায়, এবং তাদের বিরুদ্ধে আপনি নিজেও বললেন যে সাথেই কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু যে বিএনপির মনোনীত প্রার্থী সামনের জাতীয় নির্বাচনের জন্য, সে যখন বলে জিব্বা কেটে নিয়ে আসবা তারপর আমি মামলা দিব পাবনা 4-এর আসনের, তাহলে এটা কি বার্তা দেয় আমাদেরকে? সে যদি নির্বাচিত হয় সে তো সংসদে যাবে, সে তো আইন বানাবে। এই রাজনৈতিক সহিংসতা থেকে আমরা কেন বেরিয়ে আসতে পারছি না? অ্যাডভোকেট আতিকুর রহমান, এই জায়গাগুলো তো আসলে আমাদেরকে সেই জায়গাটি দেখাচ্ছে যে আমরা আসলেই নিরাপত্তাহীনতায় ভুগছি কিনা। আবার যে উপদেষ্টাদের কথা তাজনিভা বলছিলেন, বিএনপিও জামায়াত 3 জন উপদেষ্টা পদত্যাগ চেয়েছেন, সেই 3 উপদেষ্টার নাম কি আসলে আপনারা এখনো প্রকাশ করছেন না? আমি কেনই তাদের পদত্যাগ একদম 10 সেকেন্ডে যেটা বলি, দুঃখিত ভাই ইন্টারাপ্ট করার জন্য। এই যে এই অস্ত্রে যে ধরেছে, রিউমার স্ক্যানার কিন্তু বলেছে যে এটা জামাতের প্রার্থী আবু তালেব মন্ডলেরই কিন্তু সে কর্মী। এটা কিন্তু অভিযোগ তো আছে আসলে জামাতের, এই যে অস্ত্রের প্রদর্শনটা কিন্তু এগুলো কিন্তু নির্বাচনের আগে বন্ধ করতে হবে। দেখুন, প্রথমত হচ্ছে জামায়াত ইসলামের সাথে অস্ত্রের সম্পৃক্ততা এটা বলাটা এটা কোনোভাবেই সমীচীন নয়, কারণ জামায়াত ইসলামীর সাথে অস্ত্রের রাজনীতির কোনো সম্পৃক্ততা কখনো নেই, বর্তমানে ভবিষ্যতে থাকবে না। কিন্তু জামাতের বিরুদ্ধে তো যথেষ্ট চাঁদাবাজির অভিযোগ আছে। কোথায় অভিযোগ আছে? বিভিন্ন জায়গায় তো আমরা দেখতে পাচ্ছি। আপনি বলেন, আপনি সুনির্দিষ্ট বলুন কোথায়, আপনি আমাকে বলুন, আমি দেবো কোথায় হচ্ছে সেখানে। কোথাও জামায়াত ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আপনি আমাকে দেখান কোথায় আমরা করেছি অভিযোগ সেখানে। আপনি কোনো একটা নিউজ, কেউ পত্রিকা, এখন তো ফেসবুকে আবার গুজব সেল তৈরি হয়েছে, কোনো একটা জিনিস যাচাই বাছাই না করে দিয়ে দেয়, হলো ফটো কাট করে লিখে দেয়। আবার আমরা দেখি আবার এক শ্রেণীর নেতারা তারা কথা বলে সেটা নিয়ে। আমরা মনে করি জামায়াত ইসলামের পলিটিক্সের ভিতরে এই চাঁদাবাজির সাথে কোনো সম্পৃক্ততা নেই। বাংলাদেশে বরং আমরা যে রাজনৈতিক সংস্কৃতির দেখতে চাইছিলাম, দেখুন আমরা সংস্কার করি দেশের, আপনার দলের ভিতরে সংস্কার প্রয়োজন না। এই যে বিগত 17-18 মাসে যে একটা দলের আভ্যন্তরীণ কোন দলে মারা গেল 200 মানুষ, এটা কি সংস্কার পরিপন্থী নয়? এবং তাদের আভ্যন্তরীণ কোন দ্বন্দ্বের ভিতরে অস্ত্রের দেখা সেখানে পেয়েছি না সেখানে। তো যেখানে ওপেন দেখা যাচ্ছে নিজেরা দলাদলি করেন, সেখানে অস্ত্র ওসি একদল আরেকদলকে হামলা করছেন, তো সেটাকে ন্যারেটিভটাকে আপনি দেখেন জামাতের দিকে আনার চেষ্টা করেন। তুষার হোসেন পাবনার শহীদ বুলবুল কলেজের ছাত্র দলের সেই নেতা, আপনি একটা রিপোর্ট পত্রিকে যাচাই বাছাই না করে আপনি আবার প্রমাণ করতে পারেন। আমরা মনে করি হ্যাঁ, মিডিয়া প্রমাণ করুক, সেটা একটা নিউজ পত্রিকা আসলো, এটাকে আমি বেশ ধরে জামাত অস্ত্র আছে এটি বলা কোনো সুযোগ নেই। আবার তাহলে কি আসলে বাংলাদেশের খুব প্রথিতযশা পত্রিকা বা গণমাধ্যমগুলো সবই ভুয়া ফটোকার্ড দিয়ে চলছে? ভুয়া ফটোকার্ডে তাদের নামে বানানো হয়, যখন যাচাই বাছাই করার পর আসে সেটা মিডিয়া আলোচনা আসে না। এটা আমার সব অনেক বিষয় পত্রিকা আসে, যখন সত্য নিউজটা আসে
তখন সেটাকে আর মিডিয়া আলোচনা করার চেষ্টা। দেখুন জামাতের সাথে চাঁদাবাজির অভিযোগ দেবেন, মানুষ আপনাদের বলবে যে আপনারা সত্য গোপন করছেন। চাঁদাবাজি, দখলবাজি, অস্ত্র, কিছুই জামাত করছে সন্ত্রাস, না। ফ্যাসিস্ট শক্তি, এটা আমি মিডিয়াতে আমি চ্যালেঞ্জ করে বলছি, এর কোনো প্রমাণ আপনারা দেখাতে পারবেন না। যদি প্রমাণ দেখাতে সম্ভব না, এটি মূলত জামাতের এখন উত্থান ঠেকানোর জন্য একটা ন্যারেটিভ না করার চেষ্টা করা হচ্ছে। জামাত ইসলামের সংগঠন পুরো দেশব্যাপী বিস্তৃত আমাদের, এই ধরনের কোনো কাজের সাথে আমরা কখনো সম্পৃক্ত ছিলাম না, ভবিষ্যৎ থাকবো না আমরা। সবচেয়ে বড় কথা হচ্ছে অন্য মিডিয়ায় বিএনপি, এনসিপি বা অন্য দলের বিরুদ্ধে বললে সেটা গ্রহণযোগ্য, কিন্তু মিডিয়াতে জামাতের বিরুদ্ধে বললে সেটা গ্রহণযোগ্য না। যাচাই বাচাই তথ্য আমরা গ্রহণ করি। আমি বলি লোহাগাড়া, সাতকানিয়া, জামালপুর, কুড়িগ্রাম, সিরাজগঞ্জের উল্লাপাড়া চাঁদাবাজির জন্য জামাতের নেতারা গ্রেপ্তার হয়েছে, বহিষ্কার করেছেন ওনারা, করেছেন। তো এখন বলবেন যে কোথা থেকে পেলেন? এই তো আমি বললাম, আমি এখন জাতীয় পত্রিকার নিউজ ধরে বলছি। এখন ধরেন যে জায়গাটা আমি ছিলাম, আপা বলছিলেন যে আরপিওতে, আর হ্যাঁ আরপিওতে আগে ছিল যে আপনি জোট করলে নিজের দলের প্রতীকও ব্যবহার করতে পারবেন, জোটের প্রতীকও ব্যবহার করতে পারবেন। আরপিও সংশোধন করেছে সরকার, আমরা বলেছিলাম যে না, ওই বিধানটা থাকুক, নিজের দলের প্রতীক অথবা জোটের প্রতীক। সরকার কিন্তু এখন আর জোটের প্রতীক না, নিজের দলের প্রতীকে করতে হবে বলেছে। আমরা মেনে নিয়েছি, তো আমাদের দাবি ছিল, আমরা মেনে নিয়েছি যেহেতু সরকার করেছে। কিন্তু আপনারা পুলিশকে নিজেদের অধীনে রাখতে চান এবং না, পুলিশ উনি বোঝেননি। পুলিশ কমিশনের কথা যেটা বলা হয়েছে, পর্যাপ্ত আলোচনা করা দরকার, তথ্যপত্র যাচাই করা দরকার, প্রস্তুতির দরকার। আপনি কালকে একটা নির্বাচন করতে যাচ্ছেন, এখন পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, আপনি কমিশন করে দিলেন, এই পুলিশ দিয়ে আপনি পারবেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে? হ্যাঁ, প্রয়োজন আছে, আমি অস্বীকার করছি না। সেটা নির্বাচিত সরকার পার্লামেন্টে গিয়ে সব দল আলোচনা করে কিভাবে কমিশন করা যায়, কিভাবে স্বাধীন করা যায়, স্বতন্ত্রভাবে ফাংশন করানো যায়। এটা তো খালি আইন করলেই হচ্ছে না, এবং একটা সেন্সিটিভ সময় আপনি পার করছেন, সামনে জাতীয় নির্বাচন, তো এগুলি করা যাবে না তা না। সেখানে আমরা বলেছি যে আপনি শুধু আইন করেন না, ঠিক আছে, এগুলি আমরা আলোচনা করব, আমরা বিবেচনা করব, আমরা কিসের সংস্কার করব সব রাজনৈতিক দল নির্বাচিত হয়ে, সেগুলি প্রয়োজন আছে, দায়িত্ব আছে, সেই জায়গা থেকে বিএনপি বলেছে। দাবি মানেই কিন্তু সবকিছু সঠিক হয় না, দাবিটা কার্যকর করাটাই হচ্ছে রাজনৈতিক দলের দায়িত্ব এবং যে কোনো সরকারের দায়িত্ব। আমরা সেই জায়গা থেকে বলছি। একটু বলি, 18 বছর আওয়ামী লীগের আর এই 1 বছর 19 বছর বিএনপির আত্মীয় হয়, পরিচয় হয়, এরকম লোকের চাকরি হয়নি প্রশাসনে, এবং যারা ছিলেন তাদেরকে চাকরিচ্যুত করেছে আওয়ামী লীগ। এখন প্রশাসনে কারা খবরদারি করতে চায়? সাধারণতদের কি বলেছে? মামলা হবে আমাদের কথায়, গ্রেপ্তার হবে আমাদের কথায়, উঠবে বসবে আমাদের কথায়। প্রতিবাদ জামাত করেছে, স্পষ্ট বলেছে না, বলেছে জামাত। আচ্ছা, তারপর পুলিশ আসবে আমাদের পিছনে, পুলিশকে আমরা যা বলবো তাই। আরেকজন এমপি প্রার্থী বলেছে সেদিন, ওসির সাথে গিয়ে দেখা করে দেখবেন, ভাইরাল হয়ে গিয়েছে, যে আপনি ফোর্স নিয়োগ করেন, সব ফোর্স আমি দেবো, লোকবল আমি দেবো, আমাদের শিবির এবং জামাতের কর্মীরা থাকবে, আপনি সব এই অঞ্চলে মোতায়েন করবেন, আপনার মতো করে চালাবেন, আমাদের মতো করে চালাবেন। কে বলেছে? প্রার্থী গিয়ে নিজে থানায় বলেছে। একদম শেষ প্রভাব পর্যায়ে কারা বিস্তার করতে চায়? এরকম পরিস্থিতিতে তারেক রহমান কবে দেশে ফিরছেন? আমি বলছি তারেক রহমান যথাযথভাবে জানেন দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে যখন তার প্রয়োজন হবে তিনি এই দেশে ফিরবেন, এ দেশকে নেতৃত্ব দেবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি একজন কনসার্ন ব্যক্তিত্ব, তার উপরই আস্থা রাখেন। তিনি এই দেশ নিয়ে কনসার্ন, রাজনীতি নিয়ে কনসার্ন এবং দেশ সেবায় ব্রত, একদিন না দীর্ঘদিন ধরে। অতএব সেই দায়িত্বের অমর্যাদা তিনি করবেন না। দেশবাসী অ্যাডভোকেট আতিকুর রহমান এবং তাজনিভা জাবিন আজকে আমাদের আমি জাস্ট 30 সেকেন্ড একটা কথা বলি। হ্যাঁ, একদম এক লাইন। সুপ্রিম কোর্টের সচিবালয় অধ্যাদেশ কিন্তু গ্যাজেট প্রকাশ হয়েছে, তাহলে কেন পুলিশেরটা হতে পারলো না? এই প্রশ্নটা আমি রেখে গেলাম। বিদায় নিচ্ছি। জিপি ইস্পাত রাজখান থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজখান। এডিবিসির সঙ্গে থাকুন।